কংগ্রেসের সব থেকে বড় কৃতিত্ব পশ্চিমবঙ্গের মানুষের ন্যায়, নৈতিকতা, নীতিবোধকে পায়ের তলায় পিষে মেরে ফেলতে পেরেছে। তার জন্য আপনি যদি চান এই নৈতিকতা বাঁচিয়ে রাখতে, তাহলে তৃণমূল কংগ্রেসের পাশে আপনাকে বারবার দাঁড়াতে হবে। 1.5 লক্ষ টাকা মাইনে পেয়ে লক্ষ্মীর ভান্ডার নিতে যাদের হাত কাঁপে না, সেই পশ্চিমবঙ্গকে আমি চিনি না, সেই পশ্চিমবঙ্গ আমার অচেনা। এই পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের তৈরি, তাই তার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি কোনো রাজনৈতিক কারণে না। ওরা চাইলে স্রোতের দিকে যেতেই পারত, কারা ভেসে যায় স্রোতে, নদীর দিকে তাকান, আবর্জনা মলমূত্র। স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতে বুকে দম লাগে, হিম্মত লাগে। সৃজন রসিক দমের প্রতীক, সে হিম্মতের প্রতীক, তাই সৃজনদের পাশে দাঁড়িয়েছে। আপনি এর মধ্যে দয়া করে রাজনীতি দেখতে পাচ্ছেন। আমার মাথার মতো করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কথাটা সত্যি বারবার করে বলেন। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জল। আচ্ছা, পরের লাইনটা কোনোদিন বলেছিলেন? বলেনি, আমি আপনাদের শোনাচ্ছি। এর পরের লাইনটা হচ্ছে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরি মরি পরে পরে। দেখতে পাচ্ছেন কোন চিত্র? পাচ্ছেন দেখতে? কোন মানুষের কথা মনে পড়ছে যে 24 ঘন্টা নিজের কথা বলেন, আমি এই, আমি সেই, আমি সেই, এরকম কারো কথা মনে পড়ছে? করতেই হবে। ধরুন আপনি গেছেন তো, এই সত্যটা আপনাদের কাছে বলতে এসেছি। এই প্রথম লাইনটা শুনে আপনি ভুল বুঝলে হবে না। তার পরের লাইনটা পড়লে রবীন্দ্রনাথ লিখে দিয়ে গেছেন, এই ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারী মানসিকতার মানুষরা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের 24 ঘন্টা এটাই বলবে, আমি দিয়েছি, আমি দিলাম, আমি করলাম, আমি জানলাম, আমি পারলাম। তোমরা বাসে দুজন হকার উঠেছে, দুজনের কাছে সোনপাপড়ির প্যাকেট আছে, দুটোই পচা সোনপাপড়ি, কিন্তু তারা ঠিক করেছে যেটা আজকে আমাদের বিক্রি করতেই হবে। একটা হকারকে বলছে, এই তুই কেন এসেছিস এখন? এটা আমার টাইম। বলছে, না না না, আমি নামবো না, এটা আমার টাইম, তুই না। দুজনে খুব লড়াই লেগে গেছে। তো একটা হকার বলছে যে আমি তো সম্পূর্ণ বেশি দেবো না, আমার 10 টাকা প্যাকেট ছিল, 9 টাকা 9 টাকা 9 টাকা প্যাকেট। তো দ্বিতীয় জন বলছে, 9 টাকা আমি 8 টাকায় দেবো, 8 টাকা 8 টাকা 8 টাকা 8 টাকা। লোকে কিনতে শুরু করলো। ওই লোকটা বলছে, 8 টাকা আমি তো 7 টাকায় দেবো, বলে আমি 6 টাকায় দেবো, বলে 5 টাকা। বিশ্বাস করুন, গোটা বাসের লোক সব প্যাকেট কিনে ফেলেছে। 5 টাকায় 10 টাকা জিনিস 5 টাকা পাচ্ছে, কিনে ফেলেছে। 8 ঘন্টা পরে দেখা যাচ্ছে ওই দুটো হকার বাস স্ট্যান্ডের কোনায় বসে চা খাচ্ছে আর খুব গল্প করছে, হাসছে। আসলে দুজনেই ওই পচা সোনপাপড়িটা বাসে বিক্রি করবে বলে প্ল্যান করে উঠেছিল। ওই লড়াইটা ছিল ওদের প্ল্যান। তাই তৃণমূলের বিজেপির লড়াইটা ওই দুজন হকারের লড়াই। আপনি যদি ওই লড়াইতে বিভ্রান্ত হয়ে পচা সোনপাপড়ি কিনতে চান, চয়েস ইজ ইয়ার্স, আপনি কিনে নেবেন, 100 বার নেবেন। আর যদি মনে করেন না, এই বিজ্ঞাপন, চমক ধমক প্রচার, টিভি করলে বিজ্ঞাপন, রেডিও করলে বিজ্ঞাপন, ফেসবুক করলে বিজ্ঞাপন, হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন, ইনস্টাগ্রামে বিজ্ঞাপন, কোটি কোটি টাকা খরচ করে প্রত্যেক দিন যারা আপনার মাথার ভেতর থেকে পচিয়ে দিতে চাইছে, বোকা বানাতে চাইছে, যদি আপনারা চান তাদের বোকা বানাতে, তাহলে দয়া করে দেখো, নির্বাচনের শেষ লগ্নে এসে গেছে। আমরা আলাদা করে নতুন কি আর বলতে পারি। আর এমন একটা অঞ্চলে আমি দাঁড়িয়েছি যেখানকার মানুষ অত্যন্ত সচেতন, সমাজ জীবন রাজনীতি সম্পর্কে সচেতন, সংবেদনশীল। তাদের আমি কি বা বলতে পারি। আর সত্যি আমার মতো একজন অভিনেতা এতগুলো মিটিং কেনই বা করছে, আমার নিজের কাছে প্রশ্ন ছিল। বিশ্বাস করুন, যারা আমরা নিজেদের শিল্পী বলে মনে করি, একটু সংবেদনশীল মানুষ বলে দাবি করি, মানুষের কাছে শ্রদ্ধা পাই, ভালোবাসা পাই, তাদের একটু হলেও কিছু এক্সট্রা দায়িত্ব বোধহয় থাকে। আর আমার মনে হয় নিজের খাওয়া পড়া শুটিং করা তার বাইরে এই কাজটুকু আমার এই সময় করার আছে, করার ছিল। তা না হলে আগামী দিন যখন আমারও পিঠটা দেওয়ালে ঠেকবে, আমার হয়ে কথা বলার কেউ থাকবে না, আপনার পিঠটা দেওয়ালে ঠেকবে, আপনার হয়ে কথা বলার কেউ থাকবে না। তাই নিজের
কাছে পরিষ্কার থাকার জন্য, বিবেকের কাছে পরিষ্কার থাকার জন্য যে সত্যিটা বুঝছি সেটা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। সত্যি তো অনেক রকম আছে। কালকে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন ইন্টারভিউতে যে ভারতবর্ষ এখন আগে অর্থনীতিতে 11তম স্থানে ছিল, আজকে 5ম স্থানে আছে। ভারতবর্ষ পৃথিবীর 3য় বৃহত্তম অর্থশক্তি হওয়ার স্বপ্ন দেখছে এবং সেটা পূরণ করে দেখাবে। একদিক থেকে দেখলে কথাটা মিথ্যে নয়। ভারতবর্ষের জিডিপি গ্রোথ দেখলে একদিক থেকে কথাটা সত্যি, কিন্তু এটাই কি একমাত্র সত্যি? সেই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যে প্রশ্নটা করার ছিল কিন্তু কেউ করে উঠতে পারেননি, সেই প্রশ্নগুলো আপনি আপনাদের মাধ্যমে করতে চান। এই ভারতবর্ষের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যে অর্থশক্তি যে দেশগুলো আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, তাদের প্রত্যেকটা মানুষ, তাদের প্রত্যেকের সারা দিনের সারা মাসের যা আয়, ভারতবর্ষ পৃথিবীর 3য় 5ম অর্থনীতিতে 5ম শক্তি হয়েও তার ধারে কাছে ভারতবর্ষের মানুষদের আয় নেই। এটা ঠিক, আমাদের জিডিপি গ্রোথটা হয়েছে। তাহলে সত্যি কোনটা? যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলবেন সেটা মিথ্যে নয়, কিন্তু সত্যিটা হচ্ছে এই গ্রোথটা ভারতবর্ষের এইটুকু কয়েকটা মানুষের মধ্যে হয়েছে। তাই পৃথিবীর যে শক্তিগুলোর সঙ্গে ভারতবর্ষ তুলনা করতে চাইছেন, সেই দেশের সাধারণ মানুষের জীবনযাপনের মান আমার এবং আপনার থেকে 100 গুণ ভালো, তাদের রোজগার 100 গুণ বেশি, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য আমাদের থেকে 100 গুণ বেশি। এই সত্যের আড়ালে আর একটা যে সত্য আছে, এই কথাটা বলার জন্য আমি মঞ্চগুলো বেছে নিয়েছি। এই কথাটা বলতে গেলে আমাদের বামপন্থীদের মঞ্চই বাঁচতে হবে। তার কারণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো দল যদি আপনি খুব বস্তুনিষ্ঠভাবে দেখেন, মানে আমি কোন মঞ্চে আছি, মঞ্চের রং কি, কি প্রার্থী, কি দল, আপনি সব সরিয়ে রাখেন। তার বাইরে কথাগুলো আপনি শুনুন, প্রয়োজন আমাকে প্রশ্ন করুন, আমি যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে রাজি আছি। ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের চলছে না, তাদের আগুন ফুলে কলা গাছ হয়েছে 10-12 বছরে। পাড়া, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, বিধানসভা, লোকসভা, দেখুন আগুন ফুলে কলা গাছ, বট গাছ হয়ে গেছে। এবার আপনি বলুন, এই 12-13 বছরের সময়ের মধ্যে আপনার বাড়ির কোনো ছেলে মেয়ে বা আপনার রোজগার কতটুকু বৃদ্ধি পেয়েছে, কতটুকু বেড়েছে? তাহলে ঠিক ভারতবর্ষের অর্থনীতিতে যা হচ্ছে, একটা মুষ্টিমেয় অংশ ক্রিমি লেয়ার তারা ভারতবর্ষের সম্পদ নিজের হাতের মুঠে নিয়ে নিয়েছে। আর পশ্চিমবঙ্গে আরেকটা শ্রেণী তৈরি হয়েছে, যাদের একটা ফ্ল্যাট কিনলে হয় না, যাদের 2, 3, 4 করে ফ্ল্যাট, বাড়ি, বাংলো, গাড়ি, পুরী, সিঙ্গাপুর, দুবাই, তাদের জন্য যেসব উকিল লাভ করতে দাঁড়ান, সেসব উকিলদের এক দিনের ফিজ হচ্ছে 15 থেকে 20 লক্ষ টাকা। আপনারা ঠিকই শুনেছেন, হাজার নয়, 15 থেকে 20 লক্ষ টাকা। তাহলে 15 থেকে 20 লক্ষ টাকা একজন উকিল বাবুকে একদিনে দিয়ে যারা দাঁড়া করাতে পারে, তাহলে তারা সারা বছরে কত টাকা রোজগার করে আপনি ভেবে দেখুন। তার পাশে নিজেকে দাঁড়িয়ে দেখুন, আপনারা কেউ তার ত্রিসীমানায় পৌঁছতে পারবেন না। এই সত্যিটা আপনাদের সামনে বলার জন্য আমাকে আজকে এই মঞ্চটা বেছে নিতে হয়েছে। তার কারণ আমি মনে করি এই যে অসম গ্রোথটা হচ্ছে, কেউ বলতেই পারে ভাই তোমার এতে কি যায় আছে, তোমার তুমি খাচ্ছ যাচ্ছ ভালোই আছো। আমি বলছি এই খাচ্ছি যাচ্ছি ভালো আছো আছোটাও একটা আপেক্ষিক শব্দ। এটা আজকে প্রমাণ হয়ে গেল। আগে ছোটবেলায় আমরা শুনতাম বাবা মারা মেয়ের বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরি খুঁজতেন, যে মাইনে কম হলে চাকরিটা যাবে না। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার দেখিয়ে দিল যে সরকারি চাকরিও চলে যেতে পারে, সরকারি চাকরিও প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াতে পারে। তো ওই যে 26,000 ছেলে মেয়ে যাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে দুলছে,
আপনি বিশ্বাস করুন তাদের অনেকেই 2011 সালে 16 সালে তৃণমূল কংগ্রেসকে ভোট করেছিলেন। তাদের পরিবারের অনেকেই তৃণমূল কংগ্রেসকে ভোট করেছিল। তারা সেদিন ভেবেছিল আমার কি, সিপিএম গেছে যাক, বামেরা যাক, আমার তো ভালো হচ্ছে, আমি তো ভালো থাকবো। সেই ভালো থাকাটা আসলে কতটা ভালো থাকা আজকে তারা বুঝতে পারছে। এটা সব শুরু, প্যান্ডেল বক্স সব খুলতে শুরু করেছে, একের পর এক চলবে। এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা লোকসভা নির্বাচন, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মঞ্চে 100 দিনের কাজ থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারের কথা হাজারবার বলছেন। তার লক্ষ্মীর ভান্ডারকে একটু উত্তর দিয়ে এই কয়েকদিন আগে আমাকে আমাদের এক বন্ধু একটা মিটিং নিয়ে যাচ্ছেন, তুমি নামটা বলছি না, অনেকে চেনেন এখানটা, তার নিজের গাড়ি করে আমাকে নিয়ে যাচ্ছেন। তিনি বড় চাকরি করেন। তিনি আমাকে যেতে যেতে বলছেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে তার এক পরিচিত, তার একই কোম্পানিতে চাকরি করে একটি মহিলা, যে প্রায় 1.5 লক্ষ টাকা যে মাসে মাইনে পায়, একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে, সেই ভদ্রমহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নেন 1,500 টাকা। আমার সে বন্ধু তাকে বলল, তুমি এটা কি বলছো? বলছে হ্যাঁ, কি হয়েছে, কে দেবে 1,000 টাকা মাসে, 12,000 টাকা, 4টে পাতির খরচা উঠে গেল। তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় কৃতিত্ব পশ্চিমবঙ্গের মানুষের ন্যায়, নৈতিকতা, নীতিবোধকে পায়ের তলায় পিষে মেরে ফেলতে পেরেছে। তার জন্য আপনি যদি চান এই নৈতিকতা বাঁচিয়ে রাখতে, তাহলে তৃণমূল কংগ্রেসের পাশে আপনাকে বারবার দাঁড়াতে হবে। 1.5 লক্ষ টাকা মাইনে পেয়ে লক্ষ্মীর ভান্ডার নিতে যাদের হাত কাঁপে না, সেই পশ্চিমবঙ্গকে আমি চিনি না, সেই পশ্চিমবঙ্গ আমার অচেনা। এই পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের তৈরি, তাই তার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি, কোনো রাজনৈতিক কারণে নয়। মাননীয় মন্ত্রী বলছেন 26,000 চাকরি দিনে নতুন শব্দ আমদানি করেছেন, চাকরি খেপো। কে খেলেন চাকরিটা? আচ্ছা, কি নাম চাকরিটার? আমরা সবাই জানি তো, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, তাই তো? তো স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা 2011 সালের আগে পশ্চিমবঙ্গে 10 থেকে 11 বার হয়েছে। এটা তো কোনো রাজনীতির কথা নেই, এটা তো এখন ঘটনা। 10 থেকে 11 বার হয়েছে। কয়েক লক্ষ ছেলেরা ওই একই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। কই কাউকে তো কোর্টে যেতে হয় না। তাহলে আপনি ওই একই পরীক্ষা কি পদ্ধতিতে নিলেন, যেখানে আপনি কোর্টে গিয়ে 2 বছর ধরে বলতে পারলেন না যে কারা পাস করেছে আর কারা ফেল করেছে? ভাবুন, একটা সরকারের অপদার্থতার লিমিটটা ভাবুন। পরীক্ষা নিলেন তারা, ছেলেমেয়েরা পরীক্ষার ফিস দিয়ে পরীক্ষা দিল, কিন্তু কোনো মেরিট লিস্ট নেই। আচ্ছা, মামলাটা কোর্টে গেল কেন? কার বলার মধ্যে কোর্টে গেল? কাদের অপদার্থতার জন্য কোর্টে গেল? কাদের চুরির জন্য কোর্টে গেল? কাদের দুর্নীতির জন্য কোর্টে গেল? এই সত্যটা বলার জন্য আপনাদের কাছে এসেছি আমি। পাড়ার কুচো কাঁচা যে কোনো নেতাকে প্রশ্ন করবেন যে একই পরীক্ষা পশ্চিমবঙ্গে 10 থেকে 11 বলা হয়েছে, সেদিন তো কেউ কোর্টে যেতে হয়নি, তাহলে তোমরা ভাই কি পরীক্ষা নিলে কোর্টে যেতে হলো? এই চাকরি থেকে যদি বলতে হয়, সেটা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যারা টাকাকে অযোগ্যদের চাকরি দিয়েছে, তাই আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। আপনি দেখবেন বিজেপি আর ভূমিকম্পি করছে, বলছে আমরা চুরির টাকা, লুটের টাকা তুলে আনবো, ফিরে আনবো। ভালো করে খেয়াল করে দেখুন, 2020-তে এই বিজেপি যাদের বলেছিল কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, যাদের বলেছিল চোর, যাদের বলেছিল সারদার বেনিফিশিয়ারি, একটা একটা করে পিক অ্যান্ড চুজ অ্যান্ড পিক, বেছে বেছে পিক করেছে এবং বিজেপির বড় বড় নেতা বানিয়ে দিয়েছে। আপনি বলুন সত্যি না মিথ্যে? তাহলে যে দলটা যাদের ঘোষিত, মানে যাদের সম্পর্কে চোররা ঘোষণা করে দিয়েছে, তাদের দিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করাচ্ছে, বড় বড় নেতা পদে যাদের বসিয়েছে, সেই বিজেপির হাত দিয়ে পশ্চিমবঙ্গে যারা ব্যাপক দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে, তাদের কারো শাস্তি হবে বলে আপনার মনে হয়? আমার হয় না। হবে, 2-4টা চুনোপুটি যাবে, তাদের স্কেপগোট করা হবে, কিন্তু কিং কুইন তাদেরকেও ছোঁবে না। যদি ছোঁয়া থাকতো এতদিনে ছোঁয়া যেত, কারণ একটা গলার স্বর নিতে একটা এজেন্সির নাকি মাসের পর মাস চলে যায়। আমি আপনি সাধারণ লোক, আমার যদি গলার স্বর লাগে, পুলিশ কালকে বুকে আমার গলায় পা দিয়ে গলার স্বর বের করে নেবে। আপনার শুনলাম না?
আজকে দেবো না, কালকে দেবো না, আজকে পেট খারাপ, কালকে অম্বল, কালকে গ্যাস, শুনবে? শুনবে না। সেন্ট্রাল এজেন্সিগুলো ওই কাকু কাকিদের কথা শোনে, ওদের জন্য দিনের প্রতিদিন অপেক্ষা করে কবে ওরা কথা বলবেন, গলা দিয়ে স্বর বেরোবে, তারপর রেকর্ড করবেন ওরা। যদি আপনি চান এই তৃণমূল বিজেপি ভাবে প্রত্যেক দিন আপনাদের বোকা বানাতে বানাবে এবং আপনারা বোকা হয়ে অত্যন্ত আনন্দ পাচ্ছেন, আপনারা চোখ বন্ধ করে দেন, পাশে গিয়ে দাঁড়ান। এক একবার ভোটের সময় এক এক রকম আমরা বোকা বানানোর ছক দেখি। কখনো দেখি দিদিকে বলো, দাদাকে বলো, ভাইপোকে বলো, কাকুকে বলো, কাকিমাকে বলো, ভোটটা হয়ে গেলে কাউকে বলার কিছু থাকে না, সব হোর্ডিংগুলো উঠে যায়, কোনো নাম্বার পাওয়া যায় না। মানে প্রত্যেকবার ভোটের আগে এরা প্ল্যান করে সেই সময় সমাজটাকে ওভারকাম করার চেষ্টা করে। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা 1000 হয়েছে, আমি তো খুশি, আমি তো বলি বেশি হওয়া উচিত, গরিব মানুষের 1000 টাকা কিচ্ছু হয় না। কিন্তু গত 5 বছরে কেন মনে হলো না? গত 5 বছরে আপনাদের তো প্রচুর টাকা রোজগার করেছেন আপনারা, আমাদের এমএলএরা, এমপিরা, আমাদের মন্ত্রীরা একজন মাইনে পায় আপনার 1,20,000 টাকার উপর। ওই তখন আপনাদের কেন মনে হলো না গরিব মানুষকে 500 থেকে 1000 টাকা দেন? আপনি ভোটের জন্য করছেন পরিষ্কার। বিধানসভা ভোটের আগে মিড ডে মিলে স্কুলে বা বাচ্চারা খাওয়ার জন্য এটা ফল তুলে এলো, চক্ষু একটা কাউকে চলে গেছে। এটা মানুষের এতটা টেকেন ফর গ্রান্টেড করেছে, এতটাই বোকা ভেবে নিয়েছে, ভেবেছে যখন যা ভোট হবে তাই বুঝবে, হাতে 200, 500, 100 ছড়িয়ে দেবো, আমাদের ভোটটা দেবে। যদি আপনি মনে করেন এটাই আপনার, এইটুকুই আপনার প্রাপ্য, এটাই আপনার ভবিষ্যৎ, আপনি তৃণমূল কংগ্রেসের পাশে অথবা বিজেপির পাশে গিয়ে দাঁড়ান। আর যদি মনে করেন না, পশ্চিমবঙ্গে সেই মানুষগুলোকে দরকার যে মানুষগুলো সৎ, নির্ভীক, স্বচ্ছতার সাথে যারা 34 বছর সরকার চালিয়েছে, তাদের অসংখ্য ভুল ত্রুটি সমালোচনা থাকা সত্ত্বেও এটা আজকে বুক বাজিয়ে বলা যায় 34 বছর সরকার চালাবার পরেও একজন মন্ত্রীকে, একজন নেতাকেও দুর্নীতির দায় কেউ জেলে করতে পারেনি। এখানে আমাদের দিদিমণি মিথ্যাচার করেন, দিদিমণির সত্যতাকে ঘুরিয়ে দিয়ে বলতে চান যে হ্যাঁ, সিপিএমের সঙ্গে বিজেপির কি একটা গোপন আঘাত আছে, তাই সব সিবিআই খালি আমার নেতাকে ধরে, সিপিএম এর নেতাকে ধরে না। এটা একটা সত্যি, কিন্তু আরেকটা সত্যি কি, দিদিমণির হাতে তো পুলিশ আছে, গোয়েন্দা আছে। দিদিমণির পুলিশ, দিদিমণির গোয়েন্দা এই 34 বছর সরকারের কটা দুর্নীতি বের করে তাকে জেলে করতে পেরেছে? তাহলে না সিবিআই, না ইডি, না পুলিশ, না রাজ্যের গোয়েন্দা বিভাগ কারো হিম্মত হয়নি 34 বছরের সরকার চালানোর নেতা মন্ত্রীদের দুর্নীতির দায়ে অভিযুক্ত করা। তারপরে জেনারেশন আপনাদের প্রার্থী সৃজন একটু বলে গেল ঐশী, একটা বান রেখেছে, কোথাও দীপশিতা, কোথাও মীনাক্ষী, কোথাও প্রতিকূল, কোথাও ধ্রুব, কোথাও ময়ূর, কোথাও তারপরে জেনারেশন দেবাঞ্জন, হাঁকছে হাঁক ভালো ভালো ছেলে মেয়ে, পড়াশোনা যারা শিক্ষিত ছেলে মেয়ে, চাকরি না করে নিজের ক্যারিয়ার না বানিয়ে লড়াই করছে আপনাদের পাশে থাকার জন্য। আপনি হাতটা ধরবেন কি সেটা আপনার সিদ্ধান্ত, এটা আপনাকে বুঝতে হবে, আপনার বিবেকের ডাক এটা। আমার বিবেকের ডাক দিয়েছে, আমি মনে করি এই ছেলে মেয়েগুলোর হাত যদি আজকে আমরা না ধরে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। কি দরকার ছিল আজকে রাজনীতিতে আসা? 2 টাকা 5 টাকা বেশি পাওয়ার জন্য যেখানে বড় বড় নেতা মন্ত্রীরা দুর্নীতির কাদায় একদম আকণ্ঠ ডুবে যাচ্ছে, সেই বাজারে দাঁড়িয়ে বিশ্বায়নের পরে ভালো ভালো রেজাল্ট করা ছেলেমেয়েরা চাকরি বাকরি না করে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, লড়াই করছে আপনাদের পাশে থাকার জন্য। এই সিদ্ধান্তটা আপনাদেরকেই নিতে হবে। ওরা চাইলে স্রোতের দিকে যেতেই পারত, কারা ভেসে যায় স্রোতে, নদীর দিকে তাকান, আবর্জনা মলমূত্র, স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতে বুকে দম লাগে, হিম্মত লাগে। সৃজন রসিক দমের প্রতীক, সে হিম্মতের প্রতীক, তাই সৃজনদের কাছে দাঁড়িয়েছে। আপনি এর মধ্যে দয়া করে কোনো রাজনীতি দেখবেন না। আপনি জানেন এখানকার যদি বিরোধী প্রার্থী তৃণমূল কংগ্রেসের, আমার জগতের মানুষ আপনাদের বলতে দ্বিধা নেই, আমার ব্যক্তিগত স্তরে বন্ধু, আমার দীর্ঘদিনের পরিচিত, এবং আপনারা জানেন কোন বন্ধু সম্পর্কে আমি কোনোদিন কোথাও খুব এক শ্রীপদ কালচার আলাদা কথা আমি চটাচট কোনো কথা বলি না, কারণ সত্যি বন্ধুত্বের একটা আলাদা মর্যাদা আছে এবং আমার জগতে তিনি একজন গুণী অভিনেত্রী, এটা কোনো সন্দেহ নেই। এবং আমি চাই এই সমস্ত গুণী মানুষরা রাজনীতিতে আসুন, কিন্তু প্রশ্ন হচ্ছে
তারা যে রাজনীতিতে গিয়েছে সেখানে গিয়ে তারা কত দূর এগোবে। আজকে এই প্ল্যাটফর্মে যারা দাঁড়িয়ে আছে তারা প্রথম দিন বলতে পারে ইলেকট্রাল বন্ড একটি চুরির টাকা, সেই টাকাটা আমরা নেব না। আজকে আমার সহ অভিনেত্রী, তার কোনো দোষ নেই, সে তো ডিসিশন মেকার নয়, কিন্তু সে যে দলে গিয়েছে যারা সততা স্বচ্ছতার প্রতিমূর্তি বলে নিজেদের প্রচার করে, বিজেপির সঙ্গে সঙ্গে তারা ওই দুর্নীতিতে কণ্ঠ ডুবে আছে। তাদের বলার হিম্মত হয়নি ইলেকট্রাল বন্ডের টাকা আমরা নেব না। তাই বিজেপির মঞ্চে নয়, তৃণমূলের মঞ্চে নয়, আমাকে বামপন্থীদের মঞ্চে আসতে হয়েছে, শহীদ মঞ্চে আসতে হয়েছে। পশ্চিমবঙ্গের শহীদদের ইতিহাস আমার থেকে আপনারা ভালো জানেন, আমি আলাদা করে বিস্তারিত বলছি, কারণ সত্যি এখানে মায়ের কাছে বাসির গল্প বলা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাম কংগ্রেসের লড়াই আমরা ইতিহাস পড়েছি, দেখেছি, জেনেছি, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক, গোটা রাজ্য জুড়ে আজকে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে পারস্পরিক অনেক মতবিরোধ, মত পার্থক্য সরিয়ে রেখে এক প্ল্যাটফর্মে এক ছাতার তলে আসা জরুরি। আমাদের ইতিহাস আছে, বিজেপিকে আটকানোর জন্য 2000 সালে প্রথম ইউপিএ 1 গভর্নমেন্ট তৈরি হয়েছিল। 7টার উপর বামপন্থীদের সংসদ ছিল। বামপন্থীদের হিম্মত আছে এটা বলার যে আমরা একটাও মন্ত্রিত্ব নেব না, শুধু বিজেপিকে আটকাবার জন্য বাইরে থেকে সমর্থন দেবো এবং একটার পর একটা মানুষের জন্য প্রকল্প আমরা পাস করিয়ে আনবো, সেটা করে দেখিয়েছিল। আজকে আমরা দিল্লির বুকে সেই সরকার চাই, যারা 100 দিনের কাজের প্রকল্প চালু করেছিল, যারা তথ্যের অধিকারকে আইন করেছিল, যারা জঙ্গলবাসী মানুষের একটা জমির অধিকার ফিরিয়ে দিয়েছিল, যারা বলেছে রাষ্ট্রায়ত্ত কলকারখানা বিক্রি করা যাবে না, আমরা সেই সরকারকে চাই। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি আমার কথা বাদ দিন। পশ্চিমবঙ্গে যারা অত্যন্ত গুণী অধ্যাপক, শিক্ষাবিদ, তারা নিয়মিত যে লেখাগুলো লেখেন তার একটা দুটো পাতা যদি আপনি উল্টে দেখেন, তাতে এই শব্দগুলো লেখা আছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অবস্থা মানে খারাপ বলে তাকে কম বলা হয়। অমর্ত্য সেনের মতো মানুষ, প্রতিদিন মতো প্রতিষ্ঠান, তারা প্রাথমিক শিক্ষা নিয়ে নিয়মিত গবেষণা করছেন, আপনি তাদের রিপোর্ট করুন, আপনি আমার কথা রাখবেন। আপনি স্বাস্থ্যের দিকে তাকান। আসলে আবার বলছি, কিছু মানুষ তো নিশ্চয়ই ভালো আছে, ভারতবর্ষেও আছে, পশ্চিমবঙ্গেও আছে। তাহলে কলকাতার বুকে, পশ্চিমবঙ্গের বুকে আমরা কে কটা রোজগার করি, কটা ইন্ডাস্ট্রি, কটা কারখানা হয়েছে, এত বড় বড় বাংলো, এত কারখানা, গোটা রাজ্য জুড়ে বাংলো 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 বাংলো। আপনি দেখতে যান, কেউ থাকে না, সব রো হাউস, 100টা 200টা 300টা 500টা করে একটা বাংলো তারা কিনেছে। আপনি যান রায়চকটা, তারা কিনেছে। আপনি যান বাইপাসে, তারা কিনেছে। সে অংশটা ভালো আছে। তার মধ্যে একটা শ্রেণী আছে, কিছু আমাদের জগতের মানুষও আছেন, কিছু বুদ্ধিজীবী মানুষও আছেন, তারা দেখছেন যে তারা একটা নো বিজেপি একটা প্রচার করবেন আর তৃণমূলকে টিকিয়ে রাখবেন, তাহলে তাদের এই রাজ্যে টিকে থাকাটা অনেক বেশি সহজ হবে, করে কমে খাওয়াটা অনেক বেশি সহজ হবে। এটা আপনি খারাপভাবে নেবেন না। আমি একদম এটা বস্তুনিষ্ঠভাবে বললাম যে কিছু মানুষ, আমি তাদের নাম করে এখানে বলতে চাই না, তারা তৃণমূল কংগ্রেস তাদের অ্যাডভান্টেজটা তাদের ব্যক্তিগত জীবনে 100% তারা ব্যবহার করে। কিসের করবে নো ভোট বিজেপি? ভোট তো হুম, বিজেপিকে আটকাবে কে? বিজেপিকে আটকে ছিল তারা। আমি 2004-এর কথা বললাম না, 2011 সময়, 2011 আগে ভারতবর্ষের বুকে আমরা গোধরা দেখেছি, আমরা বাবরি মসজিদ ভাঙা দেখেছি। পশ্চিমবঙ্গের বুকে 2011 সালের আগে কটা সিট ছিল বিজেপির? RSS এর কটা শাখা সংগঠন ছিল? তাহলে নো ভোট তো বিজেপির বন্ধুদের প্রশ্ন করতে চাই আমি, যেখানে বিজেপি যে 34 বছরে বা তার আগে কংগ্রেস আমলে পশ্চিমবঙ্গে একটা দাগ ফোটাতে পারেনি, সেই বিজেপি যে 12-13 বছরে এত বড় হয়ে গেল, যারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা আসার স্বপ্ন দেখছে, RSS এর এতগুলো শাখা সংগঠন তৈরি হলো, তার দায়টা তৃণমূল সরকার নেবে না? আপনি তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। নো ভোটকে বিজেপি বলে সেই তৃণমূলকে আপনি ভোট দিতে বলছেন দখলমে, যাদের সবাই বিজেপি আজকে এত বাড়াবাড়ন্ত হয়েছে। উত্তর নেই, উত্তর দেবে নাকি? তার কারণ উত্তর নেই বলে যাচ্ছে। আমি বলবো যে আপনারা এই তৃণমূল এবং বিজেপি যা বলছেন শুধু নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের ভোট দিয়ে, নিজের যুক্তি দিয়ে বিচার করুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে কোথায় এসে দাঁড়িয়েছেন, কি তার বক্তব্য? তিনি নিজেকে বলতে চাইছেন তিনি একটা
তিনি ঠিক মানুষ নন, জৈবিক শরীর নয়, একটা দৈব কোনো ব্যাপার, এটা নিজের সম্পর্কে বলতে চাইছেন। ভারতবর্ষের বুকে আমরা পণ্ডিত জওহরলাল নেহরু দেখেছি, ভারতবর্ষের বুকে আমরা মনমোহন সিং দেখেছি, ভারতবর্ষের বুকে আমরা একাধিক প্রধানমন্ত্রী দেখেছি, অনেক গুণী মানুষ দেখেছি, শিক্ষিত মানুষ দেখেছি, কিন্তু কখনো দেখিনি আমরা ভারতবর্ষের ধর্মপ্রাণ, খেটে খাওয়া গরিব মানুষকে বোকা বানাবার জন্য কোন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেকে ঈশ্বরের দূত হিসেবে পরিচয় দিচ্ছেন। এই ঘটনা, এই এত এত নিম্ন মানের ঘটনা আমরা ভারতবর্ষের রাজনীতিতে দেখিনি। কাকে বই পোষণ আছেন? দৈব শক্তি আমি মেনে নেব। আপনি ভারতবর্ষের দারিদ্র একদিনে দূর করে দিন, আমি মেনে নেব। আপনি ভারতবর্ষের বৈষম্য এক রাতে দূর করে দিন, আমি মেনে নেব। যদি তা না হয় তাহলে বুঝতে হবে আপনি আপনার দৈব শক্তির গল্প শুনিয়ে আসলে ভারতবর্ষের ধর্মভীরু মানুষকে বোকা বানাতে চাইছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন আপনাদেরকে বলেন তিনি নাকি আপনাদের কাছে গালমন্দ খেতে রাজি আছেন, মানুষের কাছে। তিনি খুব মাটির মানুষ। তিনি একটা কথা প্রত্যেকটা মঞ্চে বলেন যে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার করে। কথাটা সত্যি, কথার কথা কোনো মিথ্যে নেই। কিন্তু আপনাদের এসে গেছিলেন কিন্তু আপনাদের এই যে গানটা, এই গানটার সঙ্গে আপনাদের আর একটা লাইন আপনাদের পড়ে শোনাতে চাই। আপনি দেখুন আপনার অভিজ্ঞতা দিয়ে, আমি বলেছিলাম একজন শিল্পী হিসেবে, একজন অভিনেতা হিসেবে যে সত্যগুলো দেখছি আমরা, তার আলাদা আরেকটা সত্য আছে, সেই সত্যটা আপনাদের জানিয়ে দেওয়া। মাননীয় কি বলছেন? আমার মাথার মতো করে দাও হয়ে তোমার চরণ ধুলার করে। কথাটা সত্যি, বারবার করে বলেন। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জল। আচ্ছা, পরের লাইনটা, পরের লাইনটা কোনোদিন বলেছিলেন? বলেননি, আমি আপনাদের শোনাচ্ছি। এর পরের লাইনটা হচ্ছে নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরি মরি পরে পরে। দেখতে পাচ্ছেন কোন চিত্র? পাচ্ছেন দেখতে? কোন মানুষের কথা মনে করছে যে 24 ঘন্টা নিজের কথা বলেন, আমি এই, আমি সেই, আমি সেই, এরকম কারো কথা মনে করছে? করতেই হবে। ধরুন আপনি গেছেন তো, এই সত্যটা আপনাদের কাছে বলতে এসেছি। এই প্রথম লাইনটা শুনে আপনি ভুল বুঝলে হবে না। তার পরের লাইনটা পড়লে রবীন্দ্রনাথ লিখে দিয়ে গেছেন, এই ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারী মানসিকতার মানুষরা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের 24 ঘন্টা এটাই বলবে, আমি দিয়েছি, আমি দিলাম, আমি করলাম, আমি জানলাম, আমি পারলাম, তোমরা কেউ কিছু না। রবীন্দ্রনাথকে তৃণমূল এবং বিজেপি একসাথে ঘুরিয়ে দিতে চাইছে আমাদের একটা দুটো লাইন কোট করে করে। বাঙালির একটি সম্বন্ধ, আপনারা প্রথমেই বললাম যে 1.5 লাখ টাকা নিয়ে আজকে বাঙালির লক্ষ্মীর ভান্ডার নিতে অসুবিধা হচ্ছে না। সে বাঙালিটা লেখা আপনাকে করে শোনায়, বুঝলেন? একটা বাঙালি লিখছে, বলবীর বল উন্নত মানুষই শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রি। কে বলতে পারে? বাঙালি। শির নেহার আমারই নত শির ওই হিমাদ্রি বলবীর। বাঙালির মাথাতে ছিল ওইখানে। বাঙালিদের ঘোড়ার মতো কেনা বেচা করা যেত না। সেই বাঙালিকে আজকে প্রত্যেক দিন পায়ের তলায় দাপিয়ে রেখে একটি কদর্য সংস্কৃতির পরিমণ্ডলে ডুবিয়ে রাখতে চাইছে, যে সংস্কৃতি তার নাম তৃণমূল কংগ্রেস। আপনি কোন স্তরে যাবেন? পশ্চিমবঙ্গের বুকে আপনি কলেজে ভর্তি হতে কখনো টাকা দেওয়ার কথা শুনেছেন? 34 বছরে শুনেছেন কলেজ অনুযায়ী তাদের রেট হয়, ভালো কলেজ মন্দ কলেজ আলাদা রেট শুনেছেন আপনি? শোনেননি, ছিল না পশ্চিমবঙ্গে। অনেক সমস্যা ছিল, অনেক কিছু বলার ছিল এবং আছেও, বামপন্থীদের বিরুদ্ধে বহু কিছু বলার ছিল এবং আছে। কিন্তু আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে বিপদের সামনে দাঁড়িয়ে আছি, তাতে যদি আজকে আমরা দল, ক্ষুদ্র স্বার্থ, দলীয় স্বার্থ সরিয়ে না রেখে জোটবদ্ধ হয়ে না দাঁড়াই, তাহলে বলার এই মঞ্চটা আজকে আর থাকবে না। এমনিতে আপনাদের মিটিং এর একের পর এক মিটিং ক্যান্সেল হচ্ছে। এখানে সন্ধ্যাবেলা ছিল, মিটিং ক্যান্সেল হয়ে গেছে। ওদিকে আরেকটা মিটিং ছিল, সেই মিটিং বাধ্য করেছে অন্য জায়গায় মিটিং করতে, টাইম চেঞ্জ করতে বাধ্য হয়েছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি নয়।
তৃণমূল কংগ্রেস, থানা, পুলিশ। আপনি যদি মনে করেন যে আপনার ভবিষ্যৎ এদের হাতে সুরক্ষিত থাকবে, আপনার ছেলেমেয়েরা ওই কন্ট্রাকচুয়াল জব 8,000, 10,000, 12,000 ওই টাকায় আরাম করে জীবন কাটাতে পারবে, মানুষের মতো বাঁচতে পারবে, আপনি তৃণমূল কংগ্রেস অথবা বিজেপিকে ভোট দিন। কারণ দুজনেই ভারতবর্ষে একই জিনিস চলছে, সরকারি চাকরি চলে যাচ্ছে, কন্ট্রাকচুয়াল জব। পশ্চিমবঙ্গের কোটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আপনি দেখুন, আপনি ঝাড়গ্রামের দিকে যান, আপনি মাইথনের দিকে যান, একটা স্টিল ইন্ডাস্ট্রির খবর নেই, দেখবেন সব কন্ট্রাকচুয়াল জব, কোন সেফটির বলে কিছু নেই, নিরাপত্তার কোনো পরিকাঠামো নেই। তার সঙ্গে আরেকটা খবর আপনাদের দিয়ে রাখি, সেখানে যারা ইউনিয়ন করছে সেই ইউনিয়নের নেতারা এক একজন লেবার কন্ট্রাক্টর। তারা করবে লড়াই, তারা করবে মালিকের বিরুদ্ধে প্রতিরোধ। আরেকটা সত্যি আপনাদের বলে দেয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 100 দিনের কাজের গল্প নিয়ে প্রচুর কথা বলেন। রাজ্যের তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেন, দিল্লি গেলেন ট্রেন বাস বুক করে। আচ্ছা, 100 দিনের কাজ তো আমাদের আইনি অধিকার। আপনারা সবাই জানেন ভারতবর্ষের যে কোনো মানুষ তার আইনি অধিকার তা যদি লঙ্ঘিত হয় সে কোর্টে যেতে পারে। আপনি এলাকার যে কোনো তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রশ্ন করবেন যে তোমরা ভাই দিল্লি থেকে এত নাটক করলে, গরিব মানুষের জন্য এত দরদ দেখালে, তাহলে তোমরা সুপ্রিম কোর্টে কেন যাচ্ছ না? কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছো না যে 100 দিনের কাজের টাকা বিজেপি আটকে রেখেছে? ওই যাচ্ছ না তো একবার। তার কারণ তোমরা জানো সুপ্রিম কোর্টটা ওই ঘুরে ঘুরে রাজনীতির বক্তব্য দেওয়ার মঞ্চ নয়। সুপ্রিম কোর্ট আয় ব্যয় হিসেবটা দিতে হবে। তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কত টাকা নেতাদের পকেটে গেছে, কত টাকা চুরি হওয়ার জন্য আজকে টাকাটা আটকে আছে, সেটা সবার সামনে প্রকাশ পেয়ে যাবে। তাই দিল্লিতে ট্রাম বাস ভাড়া করে গিয়ে লোক নিয়ে গিয়ে নাটক করছে, সুপ্রিম কোর্টে গিয়ে জনগণের দাবি আরে একজন করে মামলা করছে না। আমি না আমার অভিনেতা, এই কথাগুলো আমার না বললেও হয়তো চলতো, কিন্তু আবার বলছি হয়তো কিছুদিন চলতো, একটা সময় গিয়ে চলতো না। আমার পরিবার পরিজন, আপনাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আপনারা কেউ ভালো থাকবেন না যদি আপনার পাশে আপনার প্রতিবেশীরা প্রত্যেক দিন তারা খেতে না পায়, দারিদ্র্যের মধ্যে থাকে, চাকরি চলে যায়, নিরাপত্তাহীনতায় ভোগে, সমাজে কেউ বেশি দিন ভালো থাকতে পারবে না। তাই আমি বলছি সৃজনদের মধ্যে মানুষের সৃজন শুধু ব্যক্তি সৃজন নয়, সৃজনদের মধ্যে ছেলেরা পশ্চিমবঙ্গকে, এই রাজ্যকে, এই কেন্দ্রকে গৌরব দান করতে পারে। তারা যখন লোকসভায় গিয়ে বক্তৃতা করবে, সাধারণ মানুষের দাবি ওখানে তুলবে, গোটা ভারতবর্ষের লোক যখন জানবে এই ছেলেটার পেছনে কোনো কালির দাগ নেই, এ যে দল থেকে এসে সেই দলের নেতারা 34 বছর সরকার চালানোর পর তাদেরকেও চুরি দুর্নীতিতে অভিযুক্ত করতে পারেনি, গোটা ভারতবর্ষ সালিজ করবে। আপনিও এই সেই গল্পের সেই সম্মানের অংশীদার, কারণ আপনার ভোটে সৃজন ওখানে যাবে। তৃণমূল কংগ্রেস আপনি প্রচারের দিকে তাকান, দীপশিতাকে দেখেছিলাম, একজন অত্যন্ত সিনিয়র তার যে অপোজিশন যে বিরোধী প্রার্থী, কি তার ভাষা, কি বলছে দীপশিতাকে। আসলে গোটা রাজ্য যে সাংস্কৃতিক অবক্ষয় যা এই দুটো দল মিলে চালাতে চাইছে, আগামী দিনে এটা আরো গভীর থেকে গভীরতর হবে যদি আমরা একটু রুখে না দাঁড়াই। গোটা পশ্চিমবঙ্গে আজকে ওষুধের দোকানের থেকে মদের দোকান বেশি হয়ে গেছে। আপনি শহর বাদ দিন, আপনি গ্রামে যান, মফস্বলে যান, খোলা মাঠ, কুটকুট করছে অন্ধকার, একটা টিম টিম করছে আলো, আপনি তাকিয়ে দেখুন, উঁকি মেরে দেখুন, মদ বিক্রি হচ্ছে। 18, 20, 22 বছরের ছেলেরা তাদের হাতে বাইক ভরিয়ে দিচ্ছে, পকেটে একটা মদের পাইপ দিচ্ছে। যদি আপনি চান আপনার ছেলেদের ভবিষ্যৎ, আপনাকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতেই হবে, নাহলে আপনি মজার ওই টাকা পাবেন না। আর যদি আপনি মনে করেন না পশ্চিমবঙ্গের গৌরব ফিরিয়ে আনতে হবে, মানুষের মতো বাঁচতে হবে, সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে হবে, এই দুই প্রকারের সংস্কৃতি, কোনো লঘু বড় জ্ঞান নেই, ছোট বড় জ্ঞান নেই, চুরি চুরি চুরি, নেতারা রাস্তা দিয়ে হেঁটে গেলে আজকে চোর ছাড়া কোনো কথা শুনতে পাই না আমরা। বিজেপি তৃণমূল দুটো দল সম্পর্কে প্রযোজ্য, একে এই বলছে চোর, বলছে তুই চোর। তাই আমি বলবো আপনারা আপনাদের সিদ্ধান্ত নিশ্চয়ই নেবেন, কিন্তু যদি আমার কথা সঠিক মনে হয় তাহলে মিটিংটা এখানে শেষ না করে আরো বহু মানুষকে এই কথাটা আপনাদের ছড়িয়ে দিতে হবে। আমি একটা গল্প বলে আপনাদের আজকে বক্তব্য শেষ করছি। এই তৃণমূল বিজেপির লড়াই যেটা দেখি আমরা চলছে,
সেই প্রসঙ্গে একটা গল্প আমার খুব মনে ধরেছে। গল্পটা আপনাদের শেয়ার করে আমি এখান থেকে আজকের মতো যাব। একটা বাসে দুজন হকার উঠেছে, দুজনের কাছে সোনপাপড়ির প্যাকেট আছে এবং দুটোই পচা সোনপাপড়ি, কিন্তু তারা ঠিক করেছে যেটা আজকে আমাদের বিক্রি করতেই হবে। একটা হকারকে বলছে, এই তুই কেন এসেছিস এখন? এটা আমার টাইম। বলছে, না 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 আমি নামবো না, এটা আমার টাইম, তুই না। দুজনে খুব লড়াই লেগে গেছে। তোর একটা হকার বলছে যে আমি তোর সম্পূর্ণ বেশি দেবো না, আমার 10 টাকা প্যাকেট ছিল, 9 টাকা 9 টাকা মানে 9 টাকা প্যাকেট। তো দ্বিতীয় জন বলছে 9 টাকা আমি 8 টাকায় দেবো, 8 টাকা 8 টাকা 8 টাকা 8 টাকা। লোকে কিনতে শুরু করলো। ওই লোকটা বলছে 8 টাকা আমি তোকে 7 টাকায় দেবো, তোকে আমি 6 টাকায় দেবো, বলে 5 টাকা। বিশ্বাস করুন গোটা বাসের লোক সব প্যাকেট কিনে ফেলেছে। 5 টাকায় 10 টাকা জিনিস 5 টাকা পাচ্ছে, কিনে ফেলেছে। আধ ঘন্টা পরে দেখা যাচ্ছে ওই দুটো হকার বাস স্ট্যান্ডের কোনায় বসে চা খাচ্ছে আর খুব গল্প করছে, হাসছে। আসলে দুজনেই ওই পচা সোনপাপড়িটা বাসে বিক্রি করবে বলে প্ল্যান করে উঠেছিল। ওই লড়াইটা ছিল ওদের প্ল্যান। তাই তৃণমূলের বিজেপির লড়াইটা ওই দুজন হকারের লড়াই। আপনি যদি ওই লড়াইকে বিভ্রান্ত হয়ে পচা সোনপাপড়ি কিনতে চান, চয়েস ইজ ইয়ার্স, আপনি কিনে নেবেন, 100 বার নেবেন। আর যদি মনে করেন না এই বিজ্ঞাপন, চমক ধমক প্রচার, টিভি করলে বিজ্ঞাপন, রেডিও করলে বিজ্ঞাপন, ফেসবুক করলে বিজ্ঞাপন, হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন, ইনস্টাগ্রামে বিজ্ঞাপন, কোটি কোটি টাকা খরচ করে প্রত্যেক দিন যারা আপনার মাথার ভেতর থেকে পচিয়ে দিতে চাইছে, বোকা বানাতে চাইছে, যদি আপনারা চান তাদের বোকা বানাতে, তাহলে দয়া করে এই হকারদের গল্পটা মনে রাখবেন। আর পাশাপাশি বলবো, আমি আবার বলবো, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বান ডেকেছে কম বয়সী ছেলেমেয়েরা বামপন্থায় ভরসা রেখে, আস্থা রেখে, বুক চিতিয়ে লড়াই করছে। তাদের লড়াইয়ের পাশে থাকুন, তাদের এগিয়ে দিন। তারা আপনাদের স্বপ্ন দেখাবে, স্বপ্ন সাকার করবে। কারণ তাদের ব্যক্তিগত চুরি করার, রোজগার করার, টাকা ইনকামের কোনো প্রয়োজনীয়তা রাজনীতি করতে আসেনি। চাইলে তারা নিজেরাই বড় বড় চাকরি করে রোজগার করতে পারত। তাই নেতাজির সমস্ত মানুষকে আমি আবেদন করে যাচ্ছি, দল ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ না দেখে, ইভেন যারা তৃণমূল কংগ্রেস করেন এখানে, আমি তাদেরকেও বলবো, তাদের বাড়ির ছেলেমেয়েদেরও চাকরি লাগবে, তারাও ভালো সুস্থভাবে বাঁচতে চায়, তাদেরকেও বলবো যে তোমরা যেখানে যেখানে এই সমস্ত বামপন্থী ছেলেমেয়েরা দাঁড়িয়েছে তাদের পাশে দাঁড়াও, তাদের হাত শক্ত করো। আর এই কেন্দ্রে সৃজনের পাশে দাঁড়াও, সৃজনের হাত শক্ত করো, সৃজনকে দিল্লিতে পাঠাও, সৃজন তোমাদের মান রাখবে। এই কথা বলতে দিয়ে গেলাম।